জ্যাকসন নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন জোটের আব্দুর রশিদ জিতু। আর জিএস পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনায় ফল প্রকাশে দেরি হয়েছে বলে জানিয়েছে জ্যাকসন নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। হলের হল সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ঘোষণা করছি। শনিবার বিকেলে জাকসু নির্বাচনের ফল ঘোষণা করল জাকসু নির্বাচন কমিশন। প্রথমে ঘোষণা করা হয় 21টি হল সংসদের ফল, এরপর ঘোষণা করা হয় কেন্দ্রীয় সংসদের ফল। তাতে ভিপি পদে বিজয়ী হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন জোটের আব্দুর রশিদ জিতু। আর জিএস পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম। কেন্দ্রীয় সংসদের 25টি পদের শীর্ষ 4টি সহ 21টি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সর্বোচ্চ 3334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু সাধারণ সম্পাদক। সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। বিজয়ী প্রার্থীরা এই ফল নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। আমাদের একটি প্রথম কাজ থাকবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে লেজভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ। আমরা আমানত হিসেবে নিচ্ছি, আমরা এই আমানত রক্ষা করার জন্য বদ্ধপরিকর থাকতে চাই এবং আমরা সেই আমানতের পরিপূর্ণ বাস্তবায়নের দ্বারা পরবর্তী জাকসুর দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করতে চাই। আগামী দিনে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ইশতেহারে খুবই বাস্তবসম্মত কিছু ঘটনা ছিল। আর আমি যেহেতু নারী প্রতিনিধি হিসেবে আসছি, নারীদের নিরাপত্তা সর্বপ্রথম নিশ্চিত করব। 11 সেপ্টেম্বর দিনভর ভোট শেষে রাতে গণনা শুরু হয়। ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনা করা হয়। কর্মকর্তাদের সাথে প্রার্থী ও শিক্ষার্থীরাও ছিল নির্ঘুম। ছাত্রদল, বামসহ বেশ কয়েকটি প্যানেল কারচুপির অভিযোগে আগেই ভোট বর্জন করেছে। নির্বাচন বর্জন করা প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার রয়েছে বলে জানিয়েছেন জাকসু কর্তৃপক্ষ। ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। জাকসু নির্বাচনে এবার ভোটার ছিল প্রায় 12,000। 33 বছর পর অনুষ্ঠিত হলো জাকসু নির্বাচন। নির্বাচনী দায়িত্ব পালনের সময় মারা যান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তাকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সৈকত সাদিক, 71, ঢাকা। দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। দীর্ঘ সময় পর তো জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো, এ নিয়ে প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সব মিলিয়ে একটু জানাবেন। দীর্ঘ 33 বছর পর শত জল্পনা কল্পনার পর কিন্তু গতকাল জাকসু হল সংসদ নির্বাচন এবং শিক্ষার্থী সংসদ নির্বাচনে কিন্তু ফলাফল প্রকাশ পায়, যেখানে কিন্তু সহসভাপতি পদে আব্দুর রশিদ জিতু বিজয়ী হন এবং সাধারণ সম্পাদক পদে জিএস পদে মাজহারুল ইসলাম তিনি কিন্তু বিজয়ী লাভ করেন। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে রাতের বেলায় কিন্তু সহসভাপতি পদে যিনি রয়েছেন তিনি কিন্তু বিজয় মিছিল বের করেন, যেটি ক্যাম্পাসে বিভিন্ন এলাকা প্রদর্শন করে। এবং আমরা যা দেখেছি যে সাধারণ সম্পাদক যিনি রয়েছিলেন মাজহারুল ইসলাম তিনি কিন্তু এখানকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে হল সংসদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদ কিন্তু তিনি শুকরানা নামাজ আদায় করেন। আর আপনাকে যদি আমি একটা বিষয় জানিয়ে রাখি যে এবারে কিন্তু জাকসু নির্বাচনের মোট ভোটার সংখ্যা ছিল কিন্তু 11,919 জন এবং ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছিলেন যে 8,016টি অর্থাৎ 67% কিন্তু ভোটাধিকার এবার কাস্ট হয়েছে। তাই প্রশ্ন রয়েছে এই কম সংখ্যক ভোট গণনায় কেন এত সময় লাগলো। এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি যে কয়েকটি প্যানেলের দাবির প্রেক্ষিতে কিন্তু OMR পদ্ধতিতে কিন্তু মেশিনে ভোট গণনার পরিবর্তে কিন্তু এবার ম্যানুয়াল বা হাতে ভোট কিন্তু গণনা করা হয়েছে। এছাড়া আজকে কিন্তু রবিবার এবং আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল কার্যক্রম সবই কিন্তু বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, কারণ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং অফিস পুনরুদ্ধার সব পরীক্ষা কিন্তু আজকে স্থগিত থাকবে। কারণ গতকাল
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের যে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি, সেটির মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যেহেতু জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে গেল 10, 11 এবং 12, 13 তারিখ কিন্তু ভোট গ্রহণের একটি প্রস্তুতি ছিল এবং ভোট গ্রহণের সময় কিন্তু কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীর অংশ নেন। তাদের এই নিরলস পরিশ্রম করে কিন্তু এই নির্ঘুম রাত কাটিয়ে এই পরিশ্রান্ত। এছাড়া সাধারণ শিক্ষার্থীরা অনেকেই কিন্তু মানসিকভাবে পরিশ্রান্ত। তাই সব মিলে আজকে কিন্তু ক্যাম্পাসের যে সকল অফিস, ক্লাস ও পরীক্ষা আছে সেগুলো কিন্তু বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে সকল কিছু কার্যক্রম বন্ধ থাকলেও কিন্তু এই ক্যাম্পাসে যে সকল প্রথম বর্ষে স্নাতক 2024 এবং 25 শিক্ষাবর্ষে তাদের কিন্তু ভর্তি কার্যক্রম থাকবে। আর আমি যদি আপনাকে একটু ক্যাম্পাসের প্রধান ফটক সহ এবং আশপাশে যে সকল ফটক রয়েছে এবং পুরো ক্যাম্পাসের যে নিরাপত্তার বিষয়টা যদি আমি আপনাকে জানাই, আমি কিন্তু সকাল থেকে দেখেছি প্রতিটি ফটকে কিন্তু প্রশাসনের যে পুলিশ তারা কিন্তু মোতায়েন রয়েছে। প্রতিটি গেটে কিন্তু আমি প্রায় 30 থেকে 35 জন দিয়েছি। এছাড়া এই ক্যাম্পাসে যে সকল বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেগুলোতে কিন্তু আমি দেখেছি যে প্রশাসন সব মিলে স্বাভাবিক পরিস্থিতি এবং শান্তশিষ্ট ভাবেই রয়েছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর সেখানকার পরিস্থিতি এবং প্রতিক্রিয়া কেমন সেই সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। স্বচ্ছ ব্যালট বক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, ছবি সহ ভোটার তালিকা সহ 12 দফা দাবি জানিয়েছেন ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেল। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়নে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়। এ সময় তারা নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন। পাশাপাশি ছাত্র শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী। তবে জাকসুর অবস্থা থেকে শিক্ষা নিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোট গণনা করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়নের জন্য 12 দফা দাবিতে ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের এই যৌথ সংবাদ সম্মেলন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। শনিবার বিকেলে ক্যাম্পাসের পরিবহন চত্বর মার্কেটে আয়োজিত এই সংবাদ সম্মেলন থেকে প্রার্থীরা বিভিন্ন দাবি জানান। অবশ্যই স্বচ্ছ ব্যালট বাক্স এখানে স্থাপন করতে হবে। পাশাপাশি আমাদের সাংবাদিক বন্ধুরা এবং আমাদের যে এজেন্ট থাকবে সেই এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে। এছাড়াও তারা ভোটারদের আঙুলে উচ্চমান সম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা করা, একদিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করা, ভোট গণনা স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করার দাবি তোলেন। এটা সুস্পষ্ট দাবি নির্বাচন কমিশনের কাছে, একদিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। আমাদের 4 নম্বর দাবি, ভোট গণনার স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে। সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন ছাত্রদলের ভিপি প্রার্থী। ছাত্র শিবির কেমন আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না। তারা হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতরবিলি, পানির ট্যাঙ্কি বসানো, ফিল্টার বসানো, খিচুড়ি পার্টি, মুড়ি পার্টি সহ শিক্ষার্থীদের নানা ধরনের উপঢৌকন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। এদিকে ওএমআর শিটে ভোট গ্রহণের কারণে স্বচ্ছ ব্যালট দেওয়া সম্ভব নয় জানিয়ে জাকসুর মতো পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোট গণনা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা এর থেকে নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করব এবং আমাদের সিদ্ধান্ত, কমিশনের সিদ্ধান্ত যে আমরা ইলেকট্রনিক পদ্ধতিতেই ভোট কাউন্ট করব। এদিকে শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একজন ভিপি প্রার্থী সহ রাকসু ও সিনেট প্রতিনিধি পদে মোট 14 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। রাকসু নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই, আপত্তি নিষ্পত্তি ও প্রত্যাহার শেষে আজ প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপর পুরো দমে প্রচারে নামবেন প্রার্থীরা। নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। আজ তো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। গতকাল কতজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং শেষ পর্যন্ত কতজন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সব মিলে একটু জানাবেন।
আমরা সংবাদেও যেটি শুনছিলাম যে 14 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তো এরপরে যে রাকসু এবং সিনেট এই দুটি মিলে এখন যে প্রার্থীর প্রার্থী সংখ্যা যেটি দাঁড়িয়েছে 449 জনে। এছাড়াও গতকাল ক্যাম্পাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে রাকসু নিয়ে, সেটি আপনাকে একটু সংক্ষেপে জানিয়ে দিতে চাই। গতকাল আপনি যেমনটি সংবাদেও দেখছিলেন যে দুটি প্যানেল, ছাত্রদল এবং রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, দুটি প্যানেল তারা সংবাদ সম্মেলন করে 12 দফা তাদের দাবি উপস্থাপন করেছেন এবং এটি নিয়ে কিন্তু পরে তারা নির্বাচন কমিশনের সাথেও কথা বলেছেন এবং নির্বাচন কমিশন অন্যান্য যে সমস্ত প্রার্থী আছেন তাদের সাথেও কথা বলেছেন। সেখানে যেটি সিদ্ধান্ত হয়েছে যে এই যে ব্যালট বাক্স যে নাম্বার শিক্ষার্থীদের দেওয়া হবে সেটি লটারির মাধ্যমে দেওয়া হবে। আজকে বিকেল 3টায় সিনেট ভবনে সেই লটারি অনুষ্ঠিত হবে এবং যারা প্যানেল ভিত্তিক নির্বাচনে অংশ নিতে চান তাদের লটারির মাধ্যমে তাদের ব্যালট বাক্সগুলো, ব্যালট নাম্বার যেটি সেটি ঠিক করা হবে। এর পাশাপাশি যারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের নামের অক্ষর অনুযায়ী সেইভাবে আসলে যে লটারি বিষয়টি সেটি অনুষ্ঠিত করা হবে। এছাড়াও আরো কিছু দাবি গতকাল যেমন উঠেছিল যে স্বচ্ছ ব্যালট বাক্সর বিষয়ে, সেটির বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। কমিশন যেটি বলছে যেহেতু ওএমআর শিটে ভোট গ্রহণ হবে, সেখানে স্বচ্ছ ব্যালট বাক্স হলে আসলে ভোটের যে গোপনীয়তা সেটি আসলে রক্ষা করা একটু মুশকিল হয়ে যায়, সেই জন্য তারা অস্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুতের যে সিদ্ধান্ত সেটি নিয়েছিলেন। তবে এটি আসলে আলোচনা সাপেক্ষে সেটি করা যায় কিনা স্বচ্ছ ব্যালট বাক্স সেটি তারা দেখবেন এবং এখন পর্যন্ত যেটি নির্বাচন কমিশন বলছে যে স্বয়ংক্রিয়ভাবেই ভোট যে গণনা কার্যক্রম সেটি হবে। বিশেষ করে সম্প্রতি হয়ে যাওয়া জাকসু নির্বাচনে যে ম্যানুয়ালি ভোট গ্রহণের অনেক সময় সাপেক্ষ এবং অনেক সময় লেগেছে, সেটি সেই ঘটনা যেন রাকসুতেও না ঘটে, খুব দ্রুততম সময়ের মধ্যে যেন ফলাফল দেওয়া যায়, সেই জন্য তারা স্বয়ংক্রিয়ভাবে যে ফলাফল গণনা সেটি করতে চায় কমিশন। এছাড়াও আগামীকাল সেমিনার অনুষ্ঠিত হবে প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশন সহ। তো সব মিলিয়ে যে ভোটের আমেজ এবং আজকে যেমনটি আপনি সংবাদেও বলছিলেন যে চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে এবং যে প্যানেল সহ এবং প্রার্থীরা তারা কিন্তু পুরো দমে যে প্রচার এবং ভোটের যে পুরোপুরি আমেজ সেটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তৃষা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, রাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। 3 যুগ পর শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তোড়জোড়। আজ রবিবার থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ। তবে তফসিল ঘোষণার 2 দিন পরে গত 30 ও 31 আগস্ট আশপাশের লোকজনের সঙ্গে সংঘাতের পরে পুরো ক্যাম্পাসে ছিল থমথমে। ডাকসু ও জাকসু নির্বাচনের পরপর আবারও বেড়েছে চাকসু নির্বাচনের তৎপরতা। এরই মধ্যে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে আচরণবিধি প্রকাশ করা হয়েছে। মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে বিস্তারিত। প্রায় 3 যুগ পর আয়োজিত চাকসু নির্বাচনে নানা কর্মযজ্ঞে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র প্রতিনিধিদের কক্ষগুলো প্রস্তুত হচ্ছে নতুন করে। ক্যাম্পাসে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। পাশাপাশি এ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই শিক্ষার্থীদের ন্যায্য অধিকারগুলো ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। দীর্ঘ 36 বছর যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীরা চাওয়া পাওয়া ছিল ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে। চাকরির পরিবর্তনটা আমাদের ভয়েসটা রেজ করার একটা সুযোগ তৈরি করবে, আমাদের প্রতিনিধি তৈরি করবে। এদিকে ডাকসু ও রাকসু নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে শঙ্কা প্রকাশ করছেন শিক্ষার্থীরা। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি তাদের। শাটলের ব্যাপারে, পরিবহনের আর আবাসনের ব্যাপারে আমরা জানি অনেক বেশি পিছিয়ে আছে আবাসনের ব্যাপারটা। তো এই দিকগুলো খেয়াল রাখলে আমরা মনে করি চাকসু আসলে ফ্রুটফুল হবে। প্রশাসনের কাছে আমরা দাবি এটাই যেন ইলেকশন কোনোভাবেই ম্যানিপুলেট না হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমস্যা আবাসনিক সংকটের কারণে অনেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারে না। ভোটদান ও নির্বাচন প্রক্রিয়া ত্বরান্বিত করতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, শান্তিপূর্ণ সহাবস্থান ও পরমত সহিষ্ণু হওয়া দরকার বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনের সদস্য আমির নসরুল্লাহ।
তিনি আরও জানান, চাকসু নির্বাচন নিয়ে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে 17টি আচরণ বিধিমালা। বিধি অনুযায়ী প্রার্থীদের করাতে হবে ডোপ টেস্ট। চাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, সেই জন্য গঠিত নির্বাচন কমিশন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সবাইকে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। সকাল থেকে যখন ভোট শুরু হবে, কেন্দ্র খালি বুথ ছাড়া বাকি অংশটুকু পুরোটা যদি বাইরে থেকে ডিসপ্লে করা যায়, তাইলে আমার মনে হয় আস্থার জায়গাটা উন্নত হবে। এটা আমরা প্রচেষ্টায় আছি। রবিবার সকাল 9টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। 15 থেকে 17 সেপ্টেম্বর বিকাল 3:30 পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 18 সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ হবে আগামী 12 অক্টোবর। হাসিবা আলী বর্ণা, 71। 3 যুগ পর শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তোড়জোড়। আজ থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ। সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, চাকসু নির্বাচনের মনোনয়নপত্র আজ তো বিতরণের কথা রয়েছে, সেটি কখন নাগাদ শুরু হতে পারে এবং নির্বাচন নিয়ে তোড়জোড় কেমন দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে একটু জানাবেন। যেমনটি বলছিলেন, প্রায় দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের আমেজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখেছি যে গত 28 তারিখ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর পরবর্তীতে 1 তারিখে কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর পরবর্তীতে আমরা দেখেছি যে তফসিল অনুযায়ী 14 তারিখ অর্থাৎ আজকে মনোনয়নপত্র বিতরণের কথা রয়েছে এবং আজকে কিন্তু সকাল 9টা থেকে 9:30টার মধ্যে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম কিন্তু শুরু হবে। এ নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মাঝে যে একটি আমেজ বা তোড়জোড় আমেজ রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই, যে ডাকসু এবং জাকসু নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসু নির্বাচনে সেটি ছড়িয়ে পড়েছে। তো এর চাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কর্মযোগ্য, বিশাল কর্মযোগ্য, সেটিও কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে এবং আজকে যদি একটু বলি মনোনয়নপত্র বিতরণের ক্ষেত্রে, সেটি হলো যে আজকে সকাল 9টা বা 9:30 অথবা 9:30 থেকে বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন কমিশন যে কার্যালয়টি রয়েছে চাকসু ভবনের 2য় তলায়, সেখান থেকে কিন্তু মনোনয়নপত্র বিতরণের করা হবে এবং কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের মূল্য রাখা হবে 300 টাকা এবং হল সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র সেটির রাখা হবে 200 টাকা। এবং বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু জানিয়েছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে যেন শিক্ষার্থীরা আস্থা রাখে নির্বাচন কমিশনের উপর। আস্থার আসলে বিকল্প নেই বলে তারা আসলে বোঝাতে চেয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে ডাকসু এবং জাকসু নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু অভিযোগের ব্যাপারে কিন্তু শিক্ষার্থীরা কিছুটা সোচ্চার রয়েছে। তারা বলেছে যে জাকসু এবং ডাকসু নির্বাচন নিয়ে যেই গুটিয়ে কয়েক বিতর্ক রয়েছে সেই বিতর্ক যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেই বিতর্কগুলো যেন না থাকে। পাশাপাশি হলো যে এই বিতর্কগুলো কাটিয়ে উঠে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটি যেন রোল মডেল হয়ে উঠতে পারে, সেটি কিন্তু শিক্ষার্থীরা প্রত্যাশা করেছে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আচরণ বিধিও প্রকাশ করেছে। পাশাপাশি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল গতকাল রাত 12টার মধ্যে, তবে সেটি আসলে এখন পর্যন্ত তারা পায়নি। এর একটি অন্যতম কারণ হলো যে গত 30 এবং 31 তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু বিশ্ববিদ্যালয় যেই খসড়া ভোটার তালিকা সেটি যথারীতি প্রকাশ করা হলেও সেই খসড়া ভোটার তালিকার যে আপত্তি গ্রহণ, সেই আপত্তি গ্রহণে কিন্তু কিছুটা দেরি হয়। অর্থাৎ 4 তারিখে খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের সময় ছিল, সেটি কিন্তু বাড়িয়ে 9 তারিখ করা হয়। যেহেতু আপত্তি গ্রহণের সময়টি বাড়ানো হয়েছে, সেজন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেও কিন্তু কিছুটা সময় লাগছে বলে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন চাকসু নির্বাচন কমিশন কিন্তু আমাদেরকে তেমনটি জানিয়েছে। তো আজকে আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন কিন্তু মনোনয়নপত্র বিতরণ শুরু করবে এবং আমরা 9টা থেকে বা অথবা 9:30 থেকে আমরা বুঝতে পারবো শিক্ষার্থীদের আমেজ কেমন এবং তারা কিভাবে মনোনয়নপত্র সংগ্রহ করছে এবং সেখানে আসলে শিক্ষার্থীরা কি জানাচ্ছে। শুভ্র, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে যখন মনোনয়নপত্র বিতরণ শুরু হবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের এই বিষয়ে আরও জানাবো। দর্শক, চাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ্র। চলছে দেশচোখ, ফিরছি বিরতির পর 71-এর সাথেই থাকুন। রাজনৈতিক অস্থিরতা, গ্যাসের সংকট, বৈশ্বিক মন্দা এবং স্থানীয় বিনিয়োগের অভাবে
গত এক বছরে নারায়ণগঞ্জে অন্তত 58টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে 50,000 শ্রমিক ও কর্মচারী সরাসরি বেকার হয়েছেন, আর পরোক্ষভাবে কাজ হারিয়েছেন আরও প্রায় 50,000 মানুষ। এই অবস্থা থেকে ফেরাতে শিল্প কারখানাগুলো আবারও চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। সরকারি হিসেবে গত এক বছরে নারায়ণগঞ্জে অন্তত 58টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, যার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, গ্যাসের সংকট, বৈশ্বিক মন্দা এবং বিনিয়োগের অভাব। এতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমিক ও কর্মচারীরা। সংখ্যার দিক দিয়ে 1 লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। এর বাইরে ছোট বা অনিবন্ধিত শিল্প কারখানার সংখ্যাও কম নয়। হঠাৎ করে আমার চাকরিটা চলে গেছে, আয়ের উৎসাহ নাই, এখানে তো ছেলে মেয়ে লেখাপড়া, ভরণ পোষণের কষ্ট। পরিবার আমার উপরে চলে, কারণ দেখা গেল আমার বাচ্চা আছে 2টা, মাদ্রাসা পড়ে, স্কুলে পড়ে, আমি চালার মতো কোনো আমার নাই, খুব হিমঝিম খাইতেছি। ঘর ভাড়া বাজ্যে গেছে, মানে খুবই কষ্টে, কাজ তো কোথাও পাই নাই। কারণ একটা জিনিস রানিং থাকলে টাকা পাইলে 2টা ভালো মন্দ খাইয়ে বাজার করে চলন যায়, আপনি যদি না পান তো ওই ক্ষেত্রে আপনি চলবেন কেমনে? বিষয়টি স্বীকার করেন প্রাইম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। তিনি জানান, অনেক শিল্প প্রতিষ্ঠানই বন্ধ হয়েছে মূলত রাজনৈতিক পালাবদল, ব্যাংকিং সমস্যা, গ্যাস ও বিদ্যুৎ সংকট, পর্যাপ্ত অর্ডার না থাকা এবং বেতন ভাতা দিতে ব্যর্থতায় সৃষ্ট শ্রমিক অসন্তোষের কারণে। এটা পরিচালনার কোনো মানুষ নেই, জন নেই, যার জন্য বন্ধ হয়েছে। যেগুলোর আছে সেগুলো কিন্তু চলতেছে। কিছু কিছু ফ্যাক্টরি আছে জ্বালাই দিচ্ছে, আগুন লাগাই দিচ্ছে। তো এগুলো এইসব কারণগুলোতে এই ফ্যাক্টরিগুলো বন্ধ। তো সেই হিসাবে একাধারে ফ্যাক্টরি বন্ধ, আর একদিকে শ্রমিক বেকার, এটি হলো মূল কারণটা। আর বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম এর কারণ হিসেবে ব্যাংকিং জটিলতা, বিদেশি ক্রেতাদের অনৈতিক বাণিজ্যিক আচরণ, গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়াকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, এসব কারণেই মালিক ও শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশের পলিসি হইতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে, বাংলাদেশের শিল্প কলকারখানার পজিশনকে বিবেচনায় নিয়ে। এখন যদি এই পজিশনে যদি ওই পলিসি না করে যদি উন্নত বিশ্বের উন্নত কোনো পলিসি আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে ইন্ডাস্ট্রিগুলি গলা টিপে হত্যা করার মতো অবস্থা কি, এবং তাই হয়েছে এবং তাই হতে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, সমন্বিত সেবার ঘাটতি, আন্তর্জাতিক বাজারের চাপ ও অভ্যন্তরীণ সংকট মিলিয়ে নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলো এখন বড় ধরনের ঝুঁকির মুখে। এর প্রথম শিকার হচ্ছেন শ্রমিকরা। এই অবস্থার দ্রুত অবসান না হলে বেকারত্ব ও অনিশ্চয়তা আরও বাড়বে বলে শঙ্কা তাদের। মনিরা কাজুরি, ৭১। নারায়ণগঞ্জে গত এক বছরে রাজনৈতিক অস্থিরতা, গ্যাস সংকট, বৈশ্বিক মন্দার অজুহাতে শিল্প কারখানাগুলো বন্ধের প্রভাবে 1 লাখ মানুষ কর্মহীন হয়েছেন। সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি একটু জানাবেন যে কেন বন্ধ হলো এই শিল্প কারখানাগুলো এবং যারা কর্মহীন হয়েছেন তাদের বক্তব্য কি, এবং যেই কারখানাগুলো বন্ধ হয়েছে এই বিষয়ে সেই কর্তৃপক্ষের বক্তব্য কি কিছু শুনতে পেরেছেন কিনা, তাদের সাথে আপনার কারো কথা হয়েছে কিনা, সব মিলিয়ে একটু জানাবেন। তিশা, নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান, এখানে আরএমজি এবং নন আরএমজি সহ প্রায় 58টি শিল্প কারখানা গত এক বছরে বন্ধ হয়েছে। এর পেছনে আমরা গার্মেন্টস মালিকদের সাথে কথা বলেছি, গার্মেন্টস বিকেএমএ নেতৃবৃন্দ, বিজিএমএ নেতৃবৃন্দ এবং কলকারখানা অধিদপ্তর, শিল্প পুলিশ, জেলা প্রশাসন যারা তদারকি করে থাকেন, মূলত আমরা সবার সাথে কথা বলেছি। কথা বলে যেটা বোঝা গেছে যে আসলে একক কোনো কারণ এর জন্য দায়ী না, এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছু গার্মেন্টস বন্ধ হয়েছে। তবে একটা কথা বলে রাখতে হয়, নারায়ণগঞ্জে কিন্তু শুধুমাত্র 1734টি রয়েছে আরএমজি এবং নন আরএমজি শিল্প কারখানা। এর বাইরে কিন্তু আরো অনেক শিল্প কারখানা রয়েছে। আমরা যদি শুধু আরএমজি এবং নন আরএমজির মধ্যেই হিসাবটা করি, সেখানে শুধু 58টা বন্ধ হয়েছে। তো এর বাইরে যে কিছু কারণ রয়েছে, রাজনৈতিক পরিবর্তনের বাইরে রয়েছে ডাবল ডিজিটে আপনার ব্যাংকিং সুদের হার, এটা একটা বড় কারণ। বিশেষ করে শ্রমিক অস্থিরতা, এটা একটা কারণ ছিল। তাদের মধ্যে নিরাপত্তাহীনতার কিছু বিষয় ছিল, বাইরের অতিরিক্ত কাজের চাপ কিংবা সে অনুপাতে শ্রমিকদের যে মজুরির যে বিষয়টা ছিল, দরদামের যে
যে বিষয়টা ছিল, নেগোসিয়েশন বলতে পারেন, সেই জায়গাটা দক্ষতার অভাবে সেই শিল্প মালিকরা আসলে সেই জায়গাটা গার্মেন্টস কন্টিনিউ করতে পারেনি। এর বাইরে কিছু বিশেষ বিষয় যে বিষয়গুলো রয়েছে, যেটা বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম আমাদেরকে জানিয়েছেন যে একটা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান অথবা আরএমজি অথবা নরএমজি করতে গেলে প্রায় 22টি ডিপার্টমেন্টে দৌড়াদৌড়ি করতে হয়। সেক্ষেত্রে তারা যদি একটা ছাতার নিচে, একটা আমব্রেলার নিচে আনা যেত সেই সার্ভিসগুলো, তারা ওয়ান স্টপ সার্ভিসের কথা আমাদেরকে বলেছেন তিশা। এই জায়গায় যে একটা গার্মেন্টস করতে গেলে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আসা যাওয়ার মধ্যে যে একটা বড় একটা ঝুঁকি থেকে যায় এবং বড় যে সময় অপচয়, অর্থ অপচয় একটা বিষয় থাকে, সেই জায়গাটার কথাও কিন্তু তারা আমাদেরকে বলেছেন। তো যে একক কোনো কারণ আমরা তিশা পাইনি, এখানে প্রায় 5-6টা মূল কারণ রয়েছে। তার মধ্যে বড় একটা কারণ রয়েছে যে শ্রমিকদের আসলে বিভিন্ন সময় ধর্মঘট এবং কাজে সামান্য কোনো অজুহাতেই কাজে না আসা এবং একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা, এই জন্য প্রায় অনেকগুলো গার্মেন্টস, প্রায় 9টা গার্মেন্টস নারায়ণগঞ্জের ফতুল্লাতে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, আর লে অফ ঘোষণা করা হয়েছিল একটা গার্মেন্টসকে। তো এর বাইরে যদি বলতে হয় তিশা, আসলে নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠানের বাইরে যে শ্রমিকরা বেকার হচ্ছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু একটা প্রভাব সমাজের মধ্যে পড়ছে। এরা কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন জেলা থেকে আসা, নারায়ণগঞ্জের মধ্যে থেকে তারা এখানে চাকরি করতেন, এখন দেখা গেছে তারা এই জায়গায় থেকে অন্য কোনো পেশার সাথে যুক্ত হচ্ছেন এবং পাশাপাশি কিন্তু সামাজিক একটা অস্থিরতা তৈরি হচ্ছে। তো এইভাবে যদি তিশা চলে তাহলে একটা সামাজিক অস্থিরতা এবং বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তো এই জায়গায় গার্মেন্টস এর যে নীতি নির্ধারণের পর্যায়ে যে বিকেএম এর সভাপতি বলেছেন যে সরকার এই জায়গায় আসলে মনিটরিং করা দরকার এবং সরকার যদি এই বিষয়টা এখনই দেখভাল না করে তাহলে সামনে হয়তো একটা খারাপ সময় অপেক্ষা করছে। তো এই জায়গাটা তারা টেক কেয়ার করার জন্য বলেছেন। পাশাপাশি গার্মেন্টস মালিক এবং শ্রমিকরা আমাদেরকে বলেছেন যে আসলে তারা সবাই আসলে চায় একটা ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকুক, কিন্তু গুটি কয়েক স্বার্থান্বেষী মহল হয়তো তারা প্ররোচিত হয় কিছু কাজ করে থাকে, কিন্তু তার বাইরে কিন্তু বৈশ্বিক একটা বিষয় থেকে যে ডলারের রেট উচ্চ মূল্য রয়েছে, ব্যাংকিং ডাবল ডিজিটের একটা ঋণের একটা বিষয় রয়ে গেছে, ওয়ান স্টপ সার্ভিস যেটা ওএসএস এর কথা তারা বারবার বলে আসছিল, এরকম একটা বিষয় রয়ে গেছে। সামগ্রিকভাবে যদি গার্মেন্টস এর এবং আরএমজি এবং নরএমজি যদি নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠানগুলো টিকে রাখতে হয় তাহলে সরকারকে আসলে বিশেষ পদক্ষেপ এখনই নিতে হবে। তো সেই ছিল নারায়ণগঞ্জ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করছি এই সমস্যার দ্রুত একটি সমাধান হবে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। গত 1 বছরে যেসব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেসব বিষয়ে তিনি জানাচ্ছিলেন। নেত্রকোনার হাওড়াঞ্চল খালিয়াজুড়িতে এক বিয়ে বাড়িতে চলছে শোকের মাতম। শুক্রবার দুপুর 1:30টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের 5হাট চরপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন নারী শিশু সহ 15 থেকে 16 জনের একটি দল। স্পিডবোট নিয়ে ধনু নদীর এই যাত্রাপথে একটি মাছ ধরার কোষা নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় স্পিডবোট ও নৌকার 4 জন নিখোঁজ হয়, আহত হয় আরও 3 জন। এই ঘটনায় 22 ঘন্টা পর উষামণি নামে এক নারীর মৃতদেহ ভেসে ওঠে। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। বিয়ে বাড়িতে চলছে শোকের মাতম। নেত্রকোনার 5হাট আন্ধার গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ে ঠিক হয় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মিরকা গ্রামে। শুক্রবার বিকালে বরযাত্রার কথা থাকলে গ্রামীণ প্রথা অনুযায়ী পার্বণ পানি কাটতে নদীতে যায় বরপক্ষের নারী ও শিশুরা। পরিবারের লোকজন জানায় বিয়ের অনুষ্ঠানে আনন্দ করার জন্য নারী শিশুসহ 15 থেকে 16 জন যাত্রী একটি স্পিড বোট নিয়ে ধনু নদীতে ঘুরতে বের হয়। এ সময় একটি মাছ ধরা নৌকার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিখোঁজ সহ 3 জন আহতের ঘটনা ঘটে। পরে উষামণি নামে একজন শিশুর মৃতদেহ নদীতে ভেসে ওঠে। মানে আজকে তো আমার সন্তান নাই, আমি বুঝি আমার কখনো জ্বালা। আমার সন্তানরা আমার মতন আরো 4টা সন্তান নদীর তলে গেছে, এরা বাঁচাইছে না, ইচ্ছা করলে বাঁচাইতে লয়। আমি সবার কাছে এটা বিচার চাই, আমি বিচার চাই। সবাই নিচে পড়ে গেছে, যা ডুবায় বা রয়েছি, আর আমরা 4 জন মানুষ নিহত, আমার বাচ্চা সহ। পানির মাঝে ডুবু হরতাছি, পরে নিফারি এনামুল বেহারি যায় আমরা বাঁচায় আনছি। স্বজনরা এখনো নিখোঁজদের অপেক্ষায় নদী পাড়ে আহাজারি করছে। হয়তো তার নৌকার মধ্যে উঠে গেছে, উঠে যাওয়ার পরে হ্যাঁ মনে হয় স্পিড বোট ওই যে ড্রাইভারে মারতে চাইছিল, আর মহিলারা মনে হয় অনুরোধ করছে যে তোমরা কিছু করো না, করেছে ওই হোলাহুল্লি করতে গিয়ে স্পিড বোটটা তলে গেছে। পরে যাওয়ার পরে সব উত্তেজিত হয়ে ওই ছেলে স্পিড বোট উঠে পড়ে, ওইটা ড্রাইভারের সাথে হ্যাস্তান্যস্ত করে এবং এই সুবাদে বোধ হয় স্পিড বোটে বোধ একটু লিক হয়ে গেছে, লিক হয়ে স্পিড বোটটা
এই অ্যাক্সিডেন্ট করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও লেপসিয়া তদন্ত ফাঁড়ির নৌ পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানায় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বাকিদের লাশ এখনো পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে, আশা করি আমরা পেয়ে যাব। আমরা সকাল থেকে উদ্ধার কাজ পরিচালনা করছি, এখন পর্যন্ত উদ্ধার কাজ করে যাচ্ছি। শুক্রবার নিখোঁজের পর থেকে শনিবার বিকালে ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও 4 জনের মধ্যে একজন শিশুর মৃতদেহ উদ্ধার হয়। নূর তাজমিন নীর, ৭১। পিয়ারের নামে দেশে গন্ডগোল সৃষ্টি করে স্বাভাবিক নির্বাচন ব্যাহত করতে চায় কিছু মহল, বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শনিবার বিকেলে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ৩৬ জুলাই আন্দোলনের সফলতার সিংহভাগ কৃতিত্ব বিএনপির, তাই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার ধৃষ্টতা কেউ দেখাবেন না। দীর্ঘ ১৭ বছর আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি গণতন্ত্রের পথ তৈরি করেছে। যারা এই পিয়ারের নাম বলে দেশে গন্ডগোল করে স্বাভাবিক নির্বাচন ব্যাহত করতে চান, তাদেরকে আমরা বলতে চাই, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে এই রাস্তাটি আমরা তৈরি করেছি, অন্য কেউ নয়। বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন, আপনারা জিয়াউর রহমান নিয়ে কথা বলবেন, তারেক রহমান নিয়ে কথা বলবেন, বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলবেন, এমন দৃষ্টান্ত, এমন দৃষ্টতা আপনারা দেখাবেন না। নারায়ণগঞ্জের ২৫০০-এ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও আলোচনা সভা হয়েছে। শনিবার উপজেলার বালিয়াপাড়া বাজারে ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। সভায় তিনি বলেন, সন্ত্রাস, লুটতরাজ, চাঁদাবাজরা বিএনপি হতে পারে না। তারেক রহমানের সৈনিকেরা কখনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না। তারেক রহমান তাদের প্রশ্রয় দেয় না, দেবেও না। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেও আগামী নির্বাচনে বিএনপির প্রতিটি প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। শনিবার সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কয়েকটি মহল ষড়যন্ত্র করছে, তবে কোনো ষড়যন্ত্র, কোনো কৌশল বিএনপির বিজয় আটকে রাখতে পারবে না। দেশের উন্নয়নে বিএনপির ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা হয়েছে। শনিবার বিকেলে জলসলং ইউনিয়নের কালীবাড়ি বালুর মাঠে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন। পরে কালীবাড়ি মসজিদ সংলগ্ন উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। সভায় বক্তারা বলেন, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় জেলেদের আর্থিক উন্নয়নের পথ সুগম করবে। এতে মৎস্য সম্পদ বৃদ্ধি পেয়ে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে। লাভজনক হওয়ায় ঝালকাঠিতে আমড়া চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। বাগান করার ৩ বছরের মধ্যে ফলন পাওয়া যায় এবং উৎপাদন খরচ কম হওয়ায় অনেকেই এর চাষ করতে আগ্রহী হচ্ছেন। ফলে ঝালকাঠিতে দিন দিন বাড়ছে আমড়ার চাষ। আর জেলার বিভিন্ন হাটসহ সারা দেশে প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার আমড়া। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠির বিভিন্ন হাটে আমড়ার ভালো বেচাকেনা হলেও সদর উপজেলার ভীমরুলি হাট মুখর হয়ে ওঠে ক্রেতা বিক্রেতার ভিড়ে। বেচাকেনাও হয় সবচেয়ে বেশি। আর ভীমরুলি সহ বিভিন্ন হাট থেকে প্রতিদিন পাইকাররা আমড়া কিনে সরবরাহ করছেন সারা দেশে। বিভিন্ন জায়গায় যায়, কারণ বাজার যায়, মিরপুর যায়।
নারায়ণগঞ্জ যায়, যাত্রাবাড়ি যায়। নিম্নমানের আমরা ওটা 11,000 আর ভালো আমরা 1300-1400 টাকা। আগামীতে হয়তো বাড়বে দাম। এলাকার কৃষকরা আমরা গাছ থেকে পেরে নিয়ে আসে, ওই আমরা কিনে আমরা প্রসেসিং করে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে আমাদের এই আমড়াগুলো সাপ্লাই হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এবছর জেলায় প্রত্যাশিত আমড়ার ফলন হয়নি, তবে মৌসুমের শুরুতেই ভালো দাম পেয়ে খুশি চাষিরা। প্রতিমন আমড়া 1200 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। তারা আশা করছেন মৌসুম শেষে দাম আরও বাড়বে। বিশেষ করে আজকের বাজার নিচে 1300 প্রতি মন হইতে 1500 1550 পর্যন্ত, উপরে 10 চলে। অন্য ফসলের চেয়ে এতে খরচা কম হয়, দাম পাওয়া যায় ভালো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, এ অঞ্চলের আবহাওয়া ও মাটি আমড়া চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকদের মধ্যে দিন দিন বাড়ছে আগ্রহ। আর কৃষি বিভাগ চাষিদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। এটি একটি বাণিজ্যিক ফসলও ইতিমধ্যে হয়েছে এবং আমাদের বিশেষ করে আমড়াতে আমাদের ভিটামিন সি থাকা এবং অন্যান্য পুষ্টিগুণ থাকা, এটা চাহিদা বেশ ভালো আছে এবং এবছর বাজারে আমরা দামও ভালো পাচ্ছে কৃষকরা। আশা করি ভবিষ্যতেও আমরা চাষ সম্প্রসারণের জন্য আমাদের কৃষি বিভাগের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি মৌসুমে ঝালকাঠিতে 602 হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছে, যা থেকে 4578 মেট্রিক টন ফলন পাওয়া যাবে বলে আশা করছে জেলা কৃষি বিভাগ। নূর তাজমিন নীর, 71। লাভজনক হওয়ায় ঝালকাঠিতে আমড়া চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। বাগান করার 3 বছরের মধ্যে ফলন আসে আর উৎপাদন খরচ কম হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন এই চাষে। সেখানকার খবর জানাতে আমড়া বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, আপনি তো সেখানে রয়েছেন, জেলার বিভিন্ন হাটে আমড়ার সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন এবং প্রতিদিন প্রায় লাখ লাখ টাকার আমড়া বিক্রি হচ্ছে, এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন সব মিলিয়ে একটু জানাবেন। তৃষা, আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ভীমরুলি। এই যে পিছনে আমার যে পিছনে যে খালটি রয়েছে, এই খালটিতে আমরা যে স্থানীয় যে আমরা চাষি রয়েছেন বা স্থানীয় পাইকার, তারা কিন্তু আমরা নিয়ে আসেন এই হাটে এবং এখান থেকেই যে নৌপথে এবং সড়ক পথে দেশের বিভিন্ন স্থানে আমরাটি যায়। তো এই আমরাটি কিন্তু এই স্থানে এখন একটা বেশ কৃষকদের কাছে গুরুত্বপূর্ণ একটি অর্থকারী ফসল হিসাবে পরিণত হয়েছে। কারণ এই আমড়াটি এই দীর্ঘস্থায়ী, মানে এটি দ্রুত পতনশীল নয়। 3 মাসের এই হাট চলে এখানে। এই হাট ছাড়াও এই ঝালকাঠিতে অর্ধশতাধিক স্থানে কিন্তু আমরা কেনা বেচা হয়। এখানে এই হাট থেকেই প্রতিদিন কয়েক লাখ টাকার আমরা যায় ঢাকা, চট্টগ্রাম সব বিভিন্ন এলাকায়। কৃষকরা যেটি বলছেন যে এই একটি আমড়া গাছ তারা যখন রোপণ করে, এই রোপণ করার 3 বছরের মধ্যেই সে আমড়া গাছটিতে ফলন ধরে এবং এই একটি আমড়া গাছ থেকে তারা 2 থেকে 10,000 টাকার পর্যন্ত আমরা বিক্রি করতে পারেন। এমনি ভাবে তারা এটি যখন দেখছেন যে লাভজনক একটি ফসল, তখন তারা বাণিজ্যিক ভাবে চাষ শুরু করেছেন এই বেশ কয়েক বছর ধরে। এখন বর্তমানে এটি একটি তাদের প্রধান অর্থকারী একটি ফসল পরিণত হয়েছে। আপনি জানেন যে এই ভীমরুলির এই জায়গাটি কিন্তু পেয়ারার জন্য বিখ্যাত ছিল। প্রত্যেক পেয়ারা চাষি আমরার ফলন কিছুটা কম হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে, কিন্তু তারপরেও কিন্তু বাজারে আমরার বেশ ভালো দাম রয়েছে। বর্তমানে এখন প্রতি মন অর্থাৎ 40 কেজি আমরা 12 থেকে 1500 টাকা দরে বিক্রি হচ্ছে। আর স্থানীয় যে অন্যান্য খুচরা বাজারে আমরা কিন্তু এখন বর্তমানে প্রতি কেজি হিসাবে বিক্রি হচ্ছে এবং প্রতি কেজি আমরা সেখানে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা দরে। তো এই আমরার যে ভালো বাজার মূল্য পাওয়ায় কৃষকরাও কিন্তু লাভবান হচ্ছেন। আমরা একটা বিষয় হচ্ছে যে একটু পানির যে যদি বাড়ে তাহলে আমরা একটু সমস্যা দেখা দেয়। কৃষকরা যেটি বলছে যে তারপরও আমরাটা এই কৃষকদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং লাভজনক হওয়ায় প্রতি বছরই কিন্তু জি তরুণ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ঝালকাঠি থেকে আমড়া চাষের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তরুণ সরকার। কয়েকদিন ধরে সাগরে ধরা পড়ছে ইলিশ।
তবে ভিন্ন চিত্র লক্ষ্মীপুরের মেঘনা নদীতে। সেখানে ইলিশ নেই বললেই চলে। পোয়ার কয়েক প্রজাতির ছোট মাছ ছাড়া কিছুই উঠছে না জালে। নদীতে ইলিশের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন জেলেরা। আতর মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। চলছে ইলিশের ভরা মৌসুম, তবু হাসি নেই লক্ষ্মীপুরের মেঘনা নদীর জেলেদের মুখে। সারাদিন জাল টেনেও নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। মজু চৌধুরীর হাট, মতিরহাট, নাসিরগঞ্জ, লুদুয়া এলাকায় নদীতে ইলিশের দেখা নেই। সাগরে কিছু ইলিশ ধরা পড়লেও সংখ্যায় তা কম। কিন্তু আমাদের মেঘনা নদীতে এখন মাছের কোনো চাহিদা নেই। এগুলো সব হচ্ছে সাগরের মাছ, চিটাঙের বাইরের মাছ। ইনকামের সোর্সে কোনো কিছু মিকাপ খাইতেছে না। এখন কে সাবাত তুই দা, কে মনে করেন বইয়ে দেয়, কে চুরি করি দা, বেরিও ধরা, যারা কিনি না তারাও ধরা, মানে মাছ না হলে ব্যাগে ধরা। এক হিসাবে নৌকায় জীবন যাপন করতেছি। এখন আমরা জেলেরা, মেঘনা জেলেরা পারি না, আত্মহত্যা করি। আমাদের মশলারা যে আমাদের বিতরণ করে চাইল, এখন এই চাইলে আমাদের সংসারও মেনটেন করতেছি না। জেলেদের অভিযোগ, নদীতে দুর্বৃত্তদের অপতৎপরতার কারণে ইলিশের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে নদী নির্ভর জেলেদের জীবিকা চরম হুমকির মুখে। মূল সমস্যা কিছু আমরা ওই যে চট্টগ্রাম কিছু টোলিং আছে, টোলিংয়ে নষ্ট করছে, আর এই যে টুকুরে কিছু বাতাদাল বিন্দি এগুলাতে ইলিশ মাছ একদম ধ্বংস করে ফেলাইছে। পাইকাররা আপনার রেলওয়ের মধ্যে আছে। এই বছর যদি আপনার যে আর এক মাস আছে আপনার অভিযানের বাকি, এর ভিতরে যদি মাছ বেচা না হয় তাহলে কিন্তু আরবদার কন, জেলে কন, মাঝে কন সবাই কিন্তু ধরার পথে থাকবে। মেঘনায় দূষণ এবং চর ও ডুবোচরের বাধার কারণে নদীতে ইলিশের উপস্থিতি কম, এমনটাই বলছেন মৎস্য বিজ্ঞানীরা। এছাড়া নদীর পানির গভীরতা কম থাকায় ইলিশের দেখা মিলছে না। মেঘনা নদীতে প্রচুর পরিমাণ ডুবোচর থাকার কারণে আসলে মাছের যে উঠে আসার প্রবণতাটা বাধাগ্রস্ত হচ্ছে। একটা বিষয় আছে, জলবায়ুগত পরিবর্তন একটা বিষয় আছে, নদী দূষণ একটা কারণ থাকতে পারে। তো সর্বোপরি আসলে জলবায়ু বিষয় এবং প্রাকৃতিক কারণগুলোতে কিন্তু আসলে মাছ ওইভাবে উঠে আসতে পারছে না। জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে উপকূলীয় এ জেলায় প্রায় 52,000 জেলে রয়েছেন। এদের মধ্যে 43,472 জন সরকারি নিবন্ধিত, আর সমুদ্র নির্ভরশীল জেলের সংখ্যা 20,015 জন। হাসিবা আলী বর্ণা, 71। বেহালা নিয়ে চট্টগ্রামে হয়ে গেল অন্যরকম সঙ্গীত সন্ধ্যা। নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে শুক্রবার এই বেহালা সন্ধ্যার আয়োজন করে চট্টগ্রামের বেহালা বাদকদের সংগঠন ভায়োলিনিস্ট চট্টগ্রাম। বেহালায় বিভিন্ন ধারার সঙ্গীতের সমবেত ও একক পরিবেশনায় মুগ্ধ হয় শ্রোতারা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। শ্রোতাকে সুরের মূর্ছনায় ভাসিয়ে দেওয়ার যন্ত্র বেহালা নিয়ে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অন্যরকম আয়োজন। শুক্রবার জমজমাট এই বেহালা সন্ধ্যার আয়োজন করে চট্টগ্রামের বেহালা বাদকদের সংগঠন ভায়োলিনিস্ট চট্টগ্রাম। আগামী প্রজন্ম যারা আছে তাদের কাছে এটা একটা বিরাট শিক্ষণীয়। আমি অভিভাবক বন্ধুদের অনুরোধ, আপনার সন্তানকে যন্ত্রসঙ্গীতের সাথে সম্পৃক্ত করুন, তাহলে আমাদের সমাজ আরো হয়তো সুন্দর হবে। ইমন রাগে ভায়োলিনিস্ট চট্টগ্রামের শিল্পীদের বেহালায় সম্মিলিত বাদনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। পরে বেহালায় রবীন্দ্র, নজরুল, আধুনিক রাগ সঙ্গীতের বৃন্দ ও একক পরিবেশনা মুগ্ধ করে শ্রোতাদের। এখানে আজকে একটা সোলো বাজাচ্ছি, পিসটার নাম হিউমারেস্ক। এটা জার্মানির একজন কম্পোজার। এই নতুন প্রজন্মে যারা ভায়োলিনগুলো শিখছে তারা যেন সমাজে একটা সুন্দর উপস্থাপনার মাধ্যমে তাদের মেসেজগুলো পৌঁছে দিতে পারে। বেহালা নিয়ে এই আয়োজন তরুণ কিশোরদের সুস্থ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করবে বলে আশা জানান আয়োজকরা। যারা এসছেন তাদের সাথে অনেক ছেলে মেয়ে আছেন এবং এই অনুষ্ঠানের পরে অনেকেই আগ্রহী হবে এই ভায়োলিন শেখার জন্যে, এবং এটা খুবই ভালো। ওদের মধ্যে আগ্রহ এবং আলটিমেটলি এভাবেই সমাজ পরিবর্তন হবে আশা করি। ভায়োলিনিস্ট চট্টগ্রাম আরও ফ্রিকুয়েন্ট প্রোগ্রাম করলে আমার মনে হচ্ছে এটার প্রচার এবং প্রসার আরও হবে এবং সবাই উদ্বুদ্ধ হবে। ভায়োলিনের মতো সুরেলা যন্ত্রের অনুশীলন সঙ্গীত চর্চার ধারাকে আরও বিকশিত করবে প্রত্যাশা আয়োজকদের। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। নোয়াখালীতে জুলাই 24 শহীদ স্মৃতি স্মরণে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়েছে।
শনিবার নোয়াখালীর বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী এই ফুটবল খেলা শেষে ফাইনাল খেলা হয়। খেলায় চাটখিল থানা পশ্চিম থানা দল চৌমোহিনী এসএ কলেজ দলকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভালো পারফরমেন্স অর্জনকারী খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল সহ প্রাইজ মানি তুলে দেন। নাটোরের গুরুদাসপুরে বিশাল জলরাশির চলনবিলে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ। বাইচ দেখতে ভিড় করে হাজারো মানুষ। দীর্ঘ সারি দিয়ে দাঁড় করানো রঙিন পালতোলা ও বৈঠা চালিত নৌকা, সঙ্গে ছিল ঢাকঢোল, সিঙ্গা আর উল্লাস মুখর দর্শক শ্রেণী। বুলবুল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। নাটোরের গুরুদাসপুরের চলনবিলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাই। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। ঢাকঢোল আর সিঙ্গার শব্দে মুখর ছিল চারপাশ। বাইচে অংশ নেয় নাটোরের আশপাশের বিভিন্ন জেলার দক্ষ মাঝির দল। নৌকাগুলো গতি বাড়িয়ে ঢেউ কেটে ছুটে চলে, একে অপরকে পেছনে ফেলে। অনুভূতিটা জাস্ট বোঝানোর মতো না, এত সুন্দর একটা আয়োজন নৌকা বাইচ প্রতিযোগিতায় আমি প্রথমবার এসেছি। ঠিক আছে, ওই জন্য আমরা বাইরে থেকে আইছি দেখার লাগে। ঠিক আছে, 40 বছর পরে দেখতে আইছি। লোক ধরেন যে লোকারণ নাই, চলন বিলে আমরা তো কোনোদিন দেখিনি যে এরকম ভাবে নৌকা বাইচ এত বড় একটা। দর্শকরা জানান, গ্রাম বাংলার এই নৌকাবাই শুধু বিনোদন নয়, বরং মিলন মেলা হয়ে ওঠে গ্রামের মানুষের। লক্ষ লক্ষ লোকের আমদানি এখানে, আমাদেরকে সকলকে ভালো লাগছে নৌকাবাই দেখতে। আমরা অনেক দূর থেকে এসেছি দেখার জন্য, অনেক আমাদের কষ্ট হচ্ছে, তারপরে এটা ব্যাপার না। আমার বয়স 50 বছর, আমার জীবনে কোনোদিন নৌকা বাইচ দেখিনি, এই আমি প্রথম নৌকা বাইচ উপভোগ করেছি। চলন বিলের নৌকাবাই শুধু প্রতিযোগিতা নয়, এটি ছিল বাংলার লোকজ সংস্কৃতির নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য উৎসব। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।